255 ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন। শপথ আগামীকাল। বঙ্গভবনের শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বিদায়ী গার্ড অফ অনার প্রদান। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস। গ্যাস সংকট আরও প্রকট হয়েছে রাজধানীতে। পাম্প স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। চরম বিপাকে যানবাহনের চালকরা। বাসাবাড়িতেও গ্যাস সংকটের লাকড়ির চুলায় ভরসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গৃহীত 343 ভোটের মধ্যে 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জামাত জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন 88টি ভোট। 6 জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেননি। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদের ভবনের ভেতরে ছিল উৎসবমুখর পরিবেশ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণার মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হলো। এই ইতিহাস গণতান্ত্রিক পথ চলায় নতুন বার্তা। 1991 সালের পর কেবল এবারই একাধিক প্রার্থীর দেখা মিলেছে রাষ্ট্রপতি নির্বাচনে। ফলে ভোট আয়োজন করতে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইনের বাধ্যবাধকতা মেনে। মাঝের নির্বাচনগুলোতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার দুপুর 2:10 প্রধানমন্ত্রী নিজের আসন থেকে উঠে পাশে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সের পথ ধরেন। ঘড়ির কাঁটা যখন 2:11 তখন সংসদ নেতা নিজের ব্যালট পেপার ফেলেন ব্যালট বাক্সে। এর পরপরই ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারি দলের সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট শুরুর আগে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ভোট দেওয়ার পদ্ধতি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুর 2:19 বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার সহকর্মীদের নিয়ে ভোট দেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি। সবশেষ 1991 সালের 8 অক্টোবর সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। 1991 সালের পর এবারই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো রাষ্ট্রপতি পদে। যদিও সংখ্যা বিবেচনায় আগেই নির্ধারিত ছিল কে হবেন রাষ্ট্রপতি, তারপরও গণতন্ত্র ও নির্বাচনের স্বাভাবিক ব্যবস্থা চালু রাখার জন্যই এবারের এই আয়োজন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, 23তম রাষ্ট্রপতি নির্বাচনের পর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা কি বলছেন আমাদের জানাবেন। নির্জনা, সবচেয়ে যে বড় ব্যাপারটা হচ্ছে আজকে প্রায় যে নির্বাচনটি হলো 1991 সালের পরে কিন্তু আজকে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো এবং
এই নির্বাচনে যিনি নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন প্রধান নির্বাচন কমিশনে এম নাসির উদ্দিন, তিনি কিন্তু নির্বাচনের যে ফলাফলের একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছেন। আপনারা ইতিমধ্যে তো জানেনই যে বিএনপি সমর্থিত বা সাবেক বিএনপি যিনি মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াত জোটের 11 দলীয় সমর্থক জোটের অলি আহমেদ অবসরপ্রাপ্ত কর্নেল, তিনি পেয়েছেন 88 ভোট। এবং এরপরে প্রধান নির্বাচন কমিশনার যিনি নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, তিনি জানিয়েছেন যে আজকে যে নির্বাচনটি হলো এটা খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটি হয়েছে এবং এই নির্বাচন নিয়ে যারা এখানে ভোট দিয়েছেন তারা কেউ কোনো অভিযোগ করেননি। 349 ভোটের মধ্যে 6টি ভোট ব্যবহার হয়নি বা ভোট দেওয়া হয়নি, আর বাকি যে 343টি ভোট পড়েছে তার মধ্যে থেকে 255টি ভোট বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পেয়েছেন এবং তিনি যে জয়ী হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যেই সেটা গেজেট প্রকাশিত হবে। এর বাইরে যারা এই নির্বাচনে ভোট দিয়েছেন, সরকারের মন্ত্রী, বিরোধী দলের সদস্যরা, সংসদ সদস্য, তারা নির্বাচন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী বা সংসদ সদস্যদেরকে আমরা কথা বলেছি, তারা এই নির্বাচনকে তারা একটা গণতান্ত্রিক নির্বাচন বলেছেন, একটা ঐতিহাসিক নির্বাচন বলেছেন। তারা বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনের জন্য যেই দায়িত্ব নিয়েছেন বা যে কাজ করে যাচ্ছেন সেই কাজ সহযোগিতা করার ক্ষেত্রে বর্তমানে যিনি রাষ্ট্রপতি হলেন তিনি ভূমিকা রাখবেন এবং এটা গণতন্ত্রের জন্য আরেকটা ধাপ এগিয়ে গেল। এবং বিএনপির সমর্থিত বা সরকার দলীয় সমর্থিত যারা এমপি প্রার্থী বা যারা সদস্যরা ভোট দিয়েছেন তারা কিন্তু সবাই বেশ খুশি এবং তাদের পছন্দের একজন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সজ্জন ব্যক্তি, সে বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে নির্জনা আমার কাছে এখন পর্যন্ত এই হচ্ছে এই জাতীয় সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ তথ্য। সৈকত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সর্বোচ্চ পদে তার দায়িত্ব গ্রহণ এখন সময়ের অপেক্ষা মাত্র। এর আগে দেশের রাষ্ট্রপতিদের কে, কবে, কতদিনের জন্য দায়িত্ব পালন করেছেন তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। আমার বিরুদ্ধে অন্তত আঙুল কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করিনি, খেয়ানত করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। বঙ্গভবন এখন প্রজাতন্ত্রের এই অভিভাবককে বরণের অপেক্ষায়। শিক্ষক থেকে রাজনীতিবিদ, জেল, জুলুম, শত নির্যাতন সহ্য করে তিনি এখন রাষ্ট্রপ্রধান। এর আগে স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত 18 জন ব্যক্তি 22 মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ছাড়াও ছিলেন অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে। স্বাধীনতার 3 বছর পর সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন শেখ মুজিবুর রহমান। এরপর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। 15ই আগস্ট পট পরিবর্তনের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমদ। খন্দকার মোশতাক আহমেদের পর 1975 সালের 6 নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান। 1981 সালের 30 মে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে শহীদ হন তিনি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর 1981 সালের 30 মে উপরাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি আব্দুস সাত্তার। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন। আব্দুস সাত্তারকে অপসারণের 3 দিন পর 27 মার্চ বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করেন। 9 মাস পর 1983 সালের 11 ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যান তিনি। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। 1983 সালের 11 ডিসেম্বর থেকে 1986 সালের 23 অক্টোবর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর 1986 সালে বিতর্কিত একটি নির্বাচন করে আবারও রাষ্ট্রপতি হন এরশাদ। পরে প্রবল গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন তিনি।
হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। পরে সব বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করে 1991 সালের 9 অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে যান। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বিদায় নেওয়ার পরে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। নিজের মেয়াদ পূর্ণ করে 1996 সালের 9 অক্টোবর বিদায় নেন তিনিও। পরে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। 5 বছরের মেয়াদ শেষে 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন তিনি। দেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে 2001 সালের 14 নভেম্বর শপথ নেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী। সংসদ সদস্যদের অনাস্থায় মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21 জুন পদত্যাগ করেন তিনি। AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এরপর 2002 সালে 6 সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ। রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে 2006 সালে রাষ্ট্রপতির পাশাপাশি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেন। পরে সংসদ নির্বাচন নিয়ে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে 2007 সালে প্রধান উপদেষ্টার পদ ছাড়লেও রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন তিনি। মেয়াদ শেষ হবার পর আরও 2 বছর অর্থাৎ 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত টানা রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন ইয়াজউদ্দিন আহমদ। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ জিল্লুর রহমান। 2013 সালের 20 মার্চ মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদ জিল্লুর রহমান রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। 2 মেয়াদে পদটিতে বহাল ছিলেন তিনি। মোহাম্মদ আব্দুল হামিদের বিদায়ের পর 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের পরের অন্তর্বর্তী সরকার এবং নির্বাচিত বিএনপি সরকারের 5 মাসেরও বেশি সময়সহ 3 সরকারের আমলে রাষ্ট্রপতি থাকার এক নজিরবিহীন উদাহরণ তৈরি করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শারীরিক জটিলতার কারণ দেখিয়ে গত 24 জুলাই পদত্যাগ করেন তিনি। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের পর বিকালে মহাখালী DOHS-এ অলি আহমদ নিজ বাসভবনে প্রতিক্রিয়ায় ওই অভিনন্দন জানান। অলি আহমদ বলেন, 35 বছর পর এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে নানা সীমাবদ্ধতা অতিক্রম হয়েছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা 11 দলীয় ঐক্যের। স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকার, আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা, আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা করি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। মহান আল্লাহ আপনার এই গুরুদায়িত্ব পালনে সহায়ক হোক। বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন। এদিন বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ীরা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গার্ড অফ অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সকলের সাথে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বিদায় নেওয়ার সময় হাফিজউদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি বঙ্গভবন ত্যাগ করেন। গত 24 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত প্রায় 1 মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের কথা রয়েছে।
কলকাতায় হোটেলে আগুনে ৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দিল্লির পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ভারতীয় হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় তারা দুঃখিত। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে। সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। দিল্লির এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দীনেশ ত্রিবেদী। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। অনুকূল পরিবেশের বিষয়ে কি আজকে কিচ্ছু আলাপনে আমি উত্থাপন, ইট ইজ দ্য ম্যাটার অফ আওয়ার ফরেন মিনিস্ট্রি। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। রাজধানীর গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্প স্টেশনে মিলছে না প্রয়োজনীয় পরিমাণে। মহেশখালীর এলএনজি টার্মিনাল দুর্ঘটনার কবলে পড়ায় প্রায় 1.5 মাস ধরে তীব্র হয়েছে গ্যাস সংকট। সমাধানের পথ খুঁজছে সরকার। এ সপ্তাহের প্রথম দিকে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও আবারও সংকট তীব্র হয়েছে। এর মধ্যে বুধবার মহেশখালীর এক্সিলারেটর এনার্জি এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ হয় সংকট প্রকট হয়েছে ফিলিং স্টেশনগুলোতেও। রাজধানীর বেশ কিছু পাম্প স্টেশন বন্ধ থাকলেও যেসব সিএনজি স্টেশন খোলা রয়েছে সেখানে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান গ্রাহকরা। স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরকারি সদিচ্ছা ও সক্রিয় উদ্যোগই এই সংকট সমাধানের একমাত্র উপায়। ভোগান্তির শেষ নেই বাসাবাড়িতেও। গ্যাসের চাপ কম থাকায় লাকড়ির ওপর ভরসা করছেন অনেকে। রোহিঙ্গা ইস্যু পরিবেশ থেকে শুরু করে অর্থনীতির উপর প্রচণ্ড চাপ ও প্রভাব ফেলছে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, এই ইস্যুর কারণে মাদক পাচার, চোরাচালান সহ নানা ধরনের অপরাধ হচ্ছে ওসব এলাকায়। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটি কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের সীমান্ত সমস্যা ও পার্বত্যাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা এবং জ্বালানি সংকট সহ নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। নিরাপত্তা সুদৃঢ় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 3 সপ্তাহব্যাপী এই কোর্সে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও কূটনৈতিক সহ 39 জন ফেলো অংশ নেন। অনুষ্ঠানের শেষে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। There is an issue, border is an issue, all along border we have some problem with our neighbors. চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটির অন্যতম আসামি বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে তার জামিন ও একই সাথে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে তার আইনজীবী আবেদন করলে আদালত শুনানি শেষে উভয় আবেদন নামঞ্জুর করেন। শুনানির সময় আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। মামলার জন্য আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এরপর আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। যুগ্ম সচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী 24 অগাস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে 25 অগাস্ট থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন তারা।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার পর মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার তাদেরকে প্রত্যাহার করা হয়। এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইন্সে মঙ্গলবার রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্বের সাথে নিয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্স গেট এবং কম্পাউন্ড ডিউটিতে বিচ্যুতির অভিযোগে 3 জন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত কমিটির দেয়া প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জামালপুরে চাচা ভাতিজা হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে ঝিনাইদহে কৃষক নায়েব আলী হত্যা মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজামুদ্দিন এই মামলার রায়ে 7 আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর 7 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, 2016 সালের 10 এপ্রিল মাদারগঞ্জের গজারিয়া গ্রামে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিখোঁজের 3 দিন পর একটি পাট ক্ষেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ প্রায় 1 দশক তদন্ত 18 জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির রায় হলো। আসামি পক্ষ এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাবার কথা বলেছেন। এদিকে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ঝিনাইদহের জেলা জজ মাসুদ আলী 1 জনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 2025 সালের 28 মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুস আলী ও তার ছেলে আলামিন। মামলায় ছেলে আলামিনকে মৃত্যুদণ্ড ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপরদিকে বগুড়ায় নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মোহাম্মদ আব্দুল খালিক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বগুড়ার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। সংগঠনের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে সমাবেশ ও শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক দল। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ওয়াসামোড় দামপাড়া হয়ে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল মহানগরীর কাজীর দেউরিতে আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলির বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে দলের নেতাকর্মীরা। দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়। পরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে মিঠামইন উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রূপনগরে 50 বছর ধরে দখলে থাকা 31টি পরিবারকে উচ্ছেদ করেছে প্রশাসন। দুপুরে উচ্ছেদ করে প্রায় 88 শতক জমি অবমুক্ত করা হয়েছে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি একরামুল হক নাহিদ। তবে বসবাসকারীদের অভিযোগ নোটিশ ছাড়াই প্রশাসন হঠাৎ করে এ অভিযান চালিয়েছে। হবিগঞ্জের চুনারঘাটে সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 6টি পিস্তল, 7টি ম্যাগজিন ও 22 রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে ও অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে 50 লাখ টাকার দামের নিষিদ্ধ রিংজাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। এ ঘটনায় হাজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টানবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মশক নিধন সপ্তাহ 2026 উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর 41টি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে সিটি কর্পোরেশন। সকালে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। রংপুর বিভাগে জননী প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।